Hello, everyone. Today, we are going to discuss Semester 3 Civil Engineering, Engineering Mechanics. নমস্কার বন্ধুরা, ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের এই দারুণ দুনিয়ায় আপনাদের সবাইকে ওয়েলকাম। আজ আমরা এমন একটা টপিক নিয়ে কথা বলবো যা আমাদের চারপাশের প্রায় সবকিছুকে চালায়, মানে জিনিসপত্র কিভাবে নড়াচড়া করে। আর একজন ইঞ্জিনিয়ার হিসেবে এই ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার থাকাটা কেন এতটা ইম্পর্ট্যান্ট, চলুন শুরু করা যাক। আচ্ছা, এই প্রশ্নটা দিয়ে শুরু করা যাক। ভাবুন তো, একটা স্পিন করা ক্রিকেট বল বা একটা বিশাল নাগরদোলা, এদের পেছনের আসল বিজ্ঞানটা কি? যদি আমরা এই রহস্যটা সমাধান করতে পারি, তাহলে কিন্তু গাড়ি থেকে শুরু করে রোবট পর্যন্ত সবকিছু ডিজাইন করা আমাদের হাতের মুঠোয় চলে আসবে। তো এই রহস্য সমাধান করার আগে আমাদের কিন্তু প্রথমে গতির ভাষাটা শিখতে হবে। চলুন দেখে নিই কিছু বেসিক কিন্তু খুব জরুরি ধারণা। সবার আগে আসে রিজিড বডি বা কঠিন বস্তুর কনসেপ্টটা। দেখুন, সত্যি বলতে কি, দুনিয়াতে কোনো বস্তুই 100% রিজিড নয়, একটু হলেও তার আকার বদলায়। কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের অঙ্কগুলো সহজ করার জন্য আমরা ধরে নিই যে বস্তুটা একদম কঠিন, ওর কোনো আকার পরিবর্তন হচ্ছে না। এই স্লাইডটা কিন্তু খুব মজার। কাইনেম্যাটিক্স আর কাইনেটিক্সের মধ্যে পার্থক্যটা কি? ভাবুন, কাইনেম্যাটিক্স হলো একটা ট্রেনের টাইম টেবিলের মতো। ও শুধু বলে ট্রেনটা কখন কোথায় থাকবে, কত স্পিডে চলবে। কিন্তু কাইনেটিক্স হলো ওই ট্রেনের ইঞ্জিনটার মতো। ও বলে এই গতিটা আসছে কোথা থেকে, কোন শক্তি ট্রেনটাকে চালাচ্ছে। আর আজ আমরা এই কাইনেটিক্স মানে গতির কেন আর কিভাবে নিয়েই কথা বলবো। যে কোনো রিজিড বডির মোশনকে মূলত এই 3 ভাগে ভাগ করা যায়। ট্রান্সলেশন মানে হলো সোজা পথে চলা, রোটেশন মানে এক জায়গায় দাঁড়িয়ে ঘোরা, যেমন ফ্যানের ব্লেড, আর জেনারেল প্লেন মোশন হলো এই দুটোর একটা কম্বিনেশন, ঠিক যেমন একটা সাইকেলের চাকা, যেটা ঘুরতেও থাকে আবার সামনে এগোতেও থাকে। তাহলে এবার একটু ভাবুন তো, যখন আমরা গতির কারণ মানে ফোর্স বা বল নিয়ে মাথা ঘামাচ্ছি, তখন আমরা কোন বিষয়টা নিয়ে পড়ছি? কাইনেম্যাটিক্স নাকি কাইনেটিক্স? একদম ঠিক, আমরা কাইনেটিক্স নিয়েই কথা বলছি। বেশ, চলুন এবার দেখে নেওয়া যাক এই ধরনের সমস্যাগুলো সমাধান করার জন্য একজন ইঞ্জিনিয়ারের টুল বক্সে কি পাওয়ারফুল টুলস থাকে। আমাদের প্রথম টুলটার নাম হল ডি-অ্যালেমবার্টের নীতি। এই নীতিটা এক কথায় অসাধারণ। এটা একটা ডাইনামিক বা গতিশীল সমস্যাকে একটা স্ট্যাটিক বা স্থিতিশীল সমস্যায় বদলে দেয়। সহজ ফর্মুলা F-ma=0। মানে ব্যাপারটা হলো এই কনভার্টার টুল আমাদের জীবনটাকে অনেক সহজ করে দেয়। আমরা গতির ঠিক উল্টো দিকে একটা কাল্পনিক ফোর্স, যাকে বলে ইনার্শিয়া ফোর্স, সেটাকে যোগ করে পুরো সিস্টেমটাকে স্থিতিশীল বা ইকুইলিব্রিয়ামে আছে বলে ধরে নিতে পারি। অঙ্কটা তখন অনেক সোজা হয়ে যায়। তাহলে মনে করার চেষ্টা করুন তো, কোন নীতিটা আমাদের এই ইনার্শিয়া ফোর্স যোগ করার জাদুটা শেখায়? হ্যাঁ, একদম ডি-অ্যালেমবার্টের নীতি। আমাদের দ্বিতীয় টুল হল কার্যশক্তি নীতি বা ওয়ার্ক এনার্জি প্রিন্সিপাল। এই নীতিটা কাজ আর শক্তির মধ্যে একটা সরাসরি সম্পর্ক তৈরি করে। খুব সহজ ভাষায় বললে, একটা সিস্টেমের উপর আপনি যতটা কাজ করবেন, ওর গতিশক্তি বা কাইনেটিক এনার্জি ঠিক ততটাই বদলে যাবে। এটা কি আমরা একটা অ্যাকাউন্টেন্টের টুল বলতে পারি? আপনি কতটা শক্তি খরচ করছেন, মানে ওয়ার্ক ডান, আর তার বদলে কতটা গতি পাচ্ছেন, মানে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। এই নীতিটা তারই একটা নিখুঁত হিসেব রাখে। তাহলে বলুন তো, কোন নীতিটা কাজ আর গতিশক্তির বদলের মধ্যে ব্রিজ তৈরি করে? অবশ্যই কার্যশক্তির নীতি। আর আমাদের তৃতীয় এবং ভীষণ কাজের একটা টুল হল ইনস্ট্যান্টেনিয়াস সেন্টার অফ রোটেশন বা সংক্ষেপে ICR। যখন একটা বস্তু একই সাথে চলে আর ঘোরে, তখন প্রতিটা মুহূর্তে ওর ওপর এমন একটা পয়েন্ট থাকে যার ভেলোসিটি বা বেগ 0 হয়। আর সেই মুহূর্তের জন্য পুরো বস্তুটার গতিকে ওই বিন্দুর চারপাশে একটা সাধারণ ঘূর্ণন হিসাবে ভাবা যেতে পারে। এ কারণেই আমরা এটাকে একটা শর্টকাট টুল বলি। কারণ একবার যদি আমরা ওই জিরো ভেলোসিটির পয়েন্টটা খুঁজে বের করতে পারি, তাহলে সেই মুহূর্তের জন্য পুরো জটিল গতিটা একটা সিম্পল রোটেশনে পরিণত হয়, আর আমাদের গণনা অনেক সহজ হয়ে যায়। চলুন, আর শুধু থিওরি নয়, এবার এই ICR টুলটাকে একটা সত্যিকারের উদাহরণে ব্যবহার করে দেখি। আমরা দেখব একটা সাধারণ গড়িয়ে চলা চাকার ক্ষেত্রে এই টুলটা কতটা পাওয়ারফুল হতে পারে। এই স্লাইডটা খুব মন দিয়ে দেখবেন, এখানে আসল মজাটা লুকিয়ে আছে। দেখুন, একটা চাকা যখন মাটি ছুঁয়ে থাকে, তখন ওই ছোঁয়া বিন্দুটার বেগ কিন্তু 0, আর এটাই হলো আমাদের ICR।
এবার V=R ফর্মুলা অনুযায়ী চাকার কেন্দ্র যেটা R দূরত্বে আছে সেটার বেগ হলো R⍵, কিন্তু চাকার একদম ওপরের বিন্দুটা ওটা তো ICR থেকে 2R দূরত্বে আছে, তার মানে ওর বেগ হলো 2R⍵, অর্থাৎ চাকার কেন্দ্রের বেগের ঠিক ডাবল। দারুণ ব্যাপার, তাই না? তাহলে এই উদাহরণটার পর তো এটা জলের মতো পরিষ্কার হয়ে গেল যে একটা গড়িয়ে চলা চাকার ক্ষেত্রে কোন পয়েন্টটা ইনস্ট্যান্টেনিয়াস সেন্টার অফ রোটেশন হিসেবে কাজ করে। ঠিক ধরেছেন, মাটি আর চাকার ছোঁয়া বিন্দুটা। বাহ, আমরা কিন্তু অনেকগুলো গুরুত্বপূর্ণ কনসেপ্ট নিয়ে আলোচনা করে ফেলেছি। চলুন এবার এগুলোকে সহজে মনে রাখার জন্য কিছু ট্রিক্স দেখে নেওয়া যাক। এই স্লাইডটা খুব কাজের। ডি আলেমবার্টের জন্য মনে রাখবেন, গতির সমস্যা স্থিতিশীল বানিয়ে নাও। কার্যশক্তি নীতির জন্য শক্তি দিলে গতি পাবে। আর ICR এর জন্য কেন্দ্র থেকে যত দূরে গতি তত বেশি। এই ছোট ছোট কথাগুলো কিন্তু বড় বড় কনসেপ্ট মনে রাখতে দারুণ সাহায্য করবে। কিন্তু এই সব নীতি বা ফর্মুলা কি শুধু পরীক্ষার জন্য? একদমই নয়। এর আসল গুরুত্ব লুকিয়ে আছে আমাদের রোজকার জীবনে আর ভবিষ্যতের টেকনোলজিতে। চলুন দেখি এটা কেন এতখানি গুরুত্বপূর্ণ। ভাবুন তো, আজকের হাই স্পিড ট্রেন, মঙ্গল গ্রহে চলা রোভার বা বড় বড় ভূমিকম্প সহ্য করার মতো বিল্ডিং, এই সব কিছু ডিজাইনের পেছনেই কিন্তু রিজিড বডি ডাইনামিক্সের এই বেসিক নীতিগুলো কাজ করছে। এই জ্ঞান ছাড়া আজকের ইঞ্জিনিয়ারিং ভাবাই যায় না। তাহলে আসল কথাটা হলো, আজ আমরা যে সাধারণ চাকার গতির হিসেব নিকেশ শিখলাম, ঠিক সেই একই নীতি ব্যবহার করেই কিন্তু আগামী দিনের অত্যাধুনিক রোবট বা মহাকাশযান তৈরি হবে। আজকে শেখাটাই ভবিষ্যতের ভিত গড়ে দেয়। তাহলে এখন প্রশ্নটা হলো, গতির এই অসাধারণ টুল বক্সটা ব্যবহার করে ভবিষ্যৎকে কিভাবে ডিজাইন করা হবে? এই জ্ঞানটাই কিন্তু ভবিষ্যতে ইঞ্জিনিয়ারদের হাতে থাকা সবচেয়ে বড় শক্তি। ধন্যবাদ।